মিরাজ হচ্ছে আমার কাছে মনে হয় ইজ এ কাইন্ড অফ আনসাং হিরো এই দলের। তাকে যেখানেই সেট করা হচ্ছে সে সেখানেই রান করছে এবং আমরা দেখেছি যে পাকিস্তানের সাথে সে একটি ম্যাচে 100 করেছে, বাট মেকশিফট ওপেনার এগেইন আমি আগেও বলেছি যে একমাত্র নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের উপর। শান্ত দারুণ ফর্মে আছে, লাস্ট 3-4টা ম্যাচে আমরা দেখেছি সে প্রবলি 3টা ম্যাচে দুইটা 50 এবং একটা সেঞ্চুরি সে করেছে। সো হি ইজ বেস্ট অফ হিজ ফর্ম অ্যাট দ্য মোমেন্ট। আর লিটন এবং তানজিদকে নিয়ে এতটুকু বলবো যে এদের এমন না যে 10টা ম্যাচই ওদেরকে 9টা যে প্রথম রাউন্ডে যে 9টা ম্যাচ আছে সেই 9টা ম্যাচই যে তাদেরকে ভালো শুরু করতে হবে বা ভালো খেলতে হবে এমন না। তারা যদি শাফলিং করেও 4টা-5টা ম্যাচে তারা তাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে দল অনেকটা এগিয়ে যাবে। আর মিরাজের কথা আগেও বললাম, হয়তোবা আমার কাছে মনে হচ্ছে আফগানিস্তান ম্যাচে যদিও তানজিদ রান করেছে, এখন কি করবে ম্যানেজমেন্ট জানি না, তারপরেও যেহেতু রিসেন্ট পাস্টে সে আফগানিস্তানের সাথে স্পিন দারুণ হ্যান্ডেল করেছে, সেই ক্ষেত্রে হয়তোবা তাকে দিয়ে ওপেন করানোর চিন্তা হলেও হতে পারে। তো সব মিলে আমার কাছে মনে হয় যে টপ অর্ডার অবশ্যই চ্যালেঞ্জের মুখোমুখি হবে, বাট অ্যাট দ্য সেম টাইমে ইন্ডিয়ার যে উইকেট আমি দেখতে পাচ্ছি একেবারে ফ্ল্যাট উইকেট, এইখানে হয়তোবা ভালো শুরু যদি করতে পারে, দেন যদি সেটাকে ক্যারি করতে পারে তো অবশ্যই ওপেনার থেকে আমি ভালো কিছুই আশা করছি, স্পেশালি উইকেটের কারণে। এবার যদি মিডিল অর্ডার নিয়ে চিন্তা করি, মিডিল অর্ডারে অবভিয়াসলি সাকিব ব্যাটিং করবে, নাম্বার 4, নাম্বার 5-এ ব্যাটিং করবে তহিদ হৃদয় এবং নাম্বার 6-এ মুশফিকুর রহিম। এই তিনজনই বর্তমান সময়ে প্রবাবলি বেস্ট অফ ফর্মে আছে, কারণ সাকিব লাস্ট ম্যাচে ম্যান অফ দি ম্যাচ, আন্ডার প্রেশার থেকে যেভাবে ব্যাটিং করেছে সে আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছে ইন্ডিয়ার সাথে, নিউজিল্যান্ডের সাথে ওয়ানডে ম্যাচগুলোও খেলিনি, সো ওর কনফিডেন্ট লেভেল খুব ভালো অবস্থায় থাকার কথা। তহিদ হৃদয় যেভাবে ব্যাটিং করছে আমার কাছে মনে হয় যে তহিদ হৃদয়কে নিয়ে পুরো বাংলাদেশের সবাই অন্যরকম কিছু ভাবছে যে এই ওয়ার্ল্ড কাপে তহিদ হৃদয় হবে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান বাংলাদেশ দলে। আর মুশফিকুর রহিম মোস্ট এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার এই দলের, এবং সব থেকে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে যে ও নর্মালি নাম্বার 4-এ ব্যাটিং করে এসেছে দীর্ঘদিন ধরে, তারপর থেকে এসে হঠাৎ করে তাকে 6-এ দেওয়া হয়েছে এবং সে দারুণ কোপ আপ করেছে। মিডিল অর্ডার যেটা মনে হয় এটা বাংলাদেশের এখন রিসেন্টলি সব থেকে ভালো ফর্মে আছে এবং আমি বিশ্বাস করছি যে এই মিডিল অর্ডার আসলে বাংলাদেশ দলকে টেনে নিয়ে যেতে পারবে। লেট মিডিল অর্ডারে ব্যাটিং করবে বেসিক্যালি রিয়াদ, শেখ মেহেদি এবং আবারও বলতে হবে মিরাজকে, কারণ যে ম্যাচে মিরাজ ওপেন করবে না সেই ম্যাচে হয়তোবা মিরাজ অ্যাজ ইউজুয়াল তার যে ব্যাটিং অর্ডার সেখানেও ব্যাটিং করবে। মাহমুদুল্লাহ রিয়াদ এবং শেখ মেহেদি এখান থেকে আমার কাছে মনে হয় কোনো ম্যাচে শাফলিং করতে হতে পারে, কারণ যে ম্যাচগুলোয় স্পিন বোলিংয়ের প্রয়োজন হবে সেই ম্যাচগুলোই হয়তোবা রিয়াদকে বসিয়ে রেখে শেখ মেহেদিকে একটা চিন্তা করতে পারে, বাট এটা অবশ্যই দল চিন্তা করবে। তবে আমার কাছে মনে হয় লেট মিডিল অর্ডারটাও আমাদের সোফার ভালো আছে। যদি টপ অর্ডার মিডিল অর্ডার একটা ভালো শুরু করে দেয় অবশ্যই লেট মিডিল অর্ডারে কাজটা সহজ হবে। সেই ক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদ এবং শেখ মেহেদি লাস্ট ম্যাচে আমরা দেখেছি ইন্ডিয়ার সাথে কুইক 20+ সামথিং রান করেছে এবং ওই ম্যাচটা আমরা জিততে পেরেছি কিন্তু ওইখানে এবং নাসুমের ব্যাটিংয়ের কারণে। সো আমার কাছে মনে হয় যে তারা ভালো করছে এবং সেই সাথে মাহমুদুল্লাহ রিয়াদ স্ট্রাইক রেট নিয়ে সবাই অনেক কথা বলেছে, বাট আমি সবসময় বলে এসেছি মাহমুদুল্লাহ রিয়াদের ওই অ্যাবিলিটি আছে ওইখানে ডিফারেন্স তৈরি করার। এবার স্পিন বোলিং ডিপার্টমেন্ট নিয়ে বলবো। স্পিন বোলিংয়ে অবশ্যই সাকিব আল হাসান, আমার মনে হয় না তাকে নিয়ে আলোচনার খুব বেশি কিছু আছে। ক্যারিয়ারের শুরু থেকেই সে স্পিন বোলিং ডিপার্টমেন্টের ভার বহন করে আসছে, সো সাকিবকে নিয়ে কোনো প্রশ্নই নাই। নাসুমকে নিয়ে কথা বলা যায়, সেটা হচ্ছে নাসুমকে কিছুটা চ্যালেঞ্জ হয়তোবা নিতে হতে পারে, কারণ উইকেট যেরকম দেখছি আমি, যে ফ্ল্যাট উইকেট দেখছি এবং যে সার্কেল সিস্টেমটা আছে 10 to 40 পর্যন্ত যে সেকেন্ড পাওয়ার প্লে আছে, যেখানে 5 জন ফিল্ডার ভেতরে থাকবে এবং 4 জন ফিল্ডার বাইরে থাকবে। সো এই রুলসে হয়তোবা বেশ কিছুদিন যাবতই তারা ইউজ টু খেলে, কিন্তু ইন্ডিয়ায় যে ফ্ল্যাট উইকেটটা হচ্ছে সেরকম যদি ফ্ল্যাট উইকেট হয় সেই ক্ষেত্রে হয়তোবা কিছুটা চ্যালেঞ্জ নাসুমকে নিতে হবে। তবে আমি বিশ্বাস করি যে সাকিবের ছায়া থাকলে অবশ্যই সে তার বেস্ট অফ ফর্ম তুলে ধরবে আমাদের সামনে এবং রিসেন্টলি সে ভালো করছে, সো আই এম হোপ দ্য বেস্ট ফ্রম হিম। আর অবভিয়াসলি অফ স্পিনারের কথা যদি বলি, আর যে দুইজন আছে সেটা হচ্ছে মেহেদি হাসান মিরাজ এবং শেখ মেহেদি। শেখ মেহেদি আউটস্ট্যান্ডিং বোলার এবং লাস্ট প্র্যাকটিস ম্যাচেও সে একের পর এক ব্রেক থ্রু দিয়ে গিয়েছে এরকম ফ্ল্যাট উইকেটে যেভাবে বোলিং করেছে। বিং অ্যাজ এ বোলার হিসাবে শেখ মেহেদির আসলে অনেক অপশনস আছে এবং সে বলের যে ভেরিয়েশন আছে সব কিছু মিলে আউটস্ট্যান্ডিং বোলার।
মেহেদী হাসান মিরাজ, সেও ভালো বোলিং করছে। মেহেদী হাসান মিরাজের কথা বলবো বেসিক্যালি ও একটা প্যাকেজ, যেমন ওকে যেভাবে যেখানে প্রয়োজন সেখানে ব্যাটিং করানো যাচ্ছে এবং সেই সাথে সে 10 ওভার বোলিংও করছে, এবং সেটা এমন না যে লাস্ট 2 মাস 3 মাস, সেটা লাস্ট 1.5-2 বছর ধরে আমরা দেখে আসছি। সো স্পিন বোলিংকে নিয়ে আলাদাভাবে বলতে গেলে এতটুকুই বলবো যে বাংলাদেশ ক্রিকেট মানে আমি যে সময় থেকে খেলা শুরু করেছি 2000 বা 2001 থেকে যখন খেলা শুরু করেছি, বা তার পিছেও যদি তাকাই যে এনামুল হক মনি ভাই থেকে শুরু করে রফিক ভাই, আব্দুর রাজ্জাক রাজ, সাকিব আল হাসান, মঞ্জুরুল ইসলাম রানা, আরও এরকম অনেক বোলার এসেছে। স্পিন বোলিংটা সবার কথা আলাদা করে বলতে হবে যে তারা সবসময় বাংলাদেশকে লিড করে এসেছে বোলিং ডিপার্টমেন্টে। সো স্পিন বোলিংটা হচ্ছে আমাদের অবশ্যই রিস্ট স্পিনার নাই, এটা একটা উইক পয়েন্ট। ফ্ল্যাট উইকেটে একটা রিস্ট স্পিনার থাকলে ভালো হয়, বাট ওভারঅল আমাদের যে 4 জন স্পিনার আছে তারা পৃথিবীর সব উইকেটেই খেলে ডিসেন্ট পারফরমেন্স তারা করে এসেছে, এবং আমি বিশ্বাস করি যে এই ওয়ার্ল্ড কাপেও তারা ভালো কিছুই করবে। এই দলের সব থেকে স্ট্রংগেস্ট যে জোনটা এখন বর্তমানে, যেটা এক সময় সব থেকে উইকেস্ট জোন ছিল, সেটা হচ্ছে পেস বোলিং ডিপার্টমেন্ট। আমি মনে করি বাংলাদেশ দল, বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট ভক্ত পেস বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আসলে প্রাউড ফিল করতে পারে। বিশেষ করে যে 5 জন দলে গিয়েছে, এই 5 জনই যখন যেভাবে যে কোনো সময় তাদেরকে খেলানো হয়েছে সবাই পারফর্ম করেছে। এবং আমার সব থেকে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে শরীফুল ইসলামের বোলিং। মুস্তাফিজ কিন্তু অনেক আগে থেকেই শুরু করেছে রাইট হ্যান্ড ব্যাটসম্যানকে ভেতরে আনার জন্য বল প্র্যাকটিস করে যাচ্ছে, কিন্তু শরীফুল অনেক লেটেই স্টার্ট করেছে, কিন্তু সব থেকে কুইকলি কোপ আপ করেছে সে। এবং আপনি যদি রিসেন্টলি তার বোলিং দেখেন, সে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানকে কিন্তু অনেক ভোগাচ্ছে, এবং সির্ফ একটা কারণে যে সে বলটা ভিতরে নিচ্ছে এবং সেই সাথে সে বল বাইরেও নিতে পারছে। এইটা একটা বোলারের জন্য নতুন বলে সব থেকে বড় স্ট্রেংথ। তাসকিনের কথা আলাদা করে বলতেই হবে। লাস্ট 2-2.5 বছর ধরে সে নিজে যেভাবে পরিশ্রম করে নিজেকে ফিরিয়ে এনেছে, এবং দ্য ওয়ে হি ইজ পারফর্মিং, এবং অল ওভার দ্য ওয়ার্ল্ডে ফ্র্যাঞ্চাইজিস ক্রিকেটেও তাকে কিন্তু এখন ডাকছে। সো ক্লিয়ারলি তাসকিন, শরীফুল আউটস্ট্যান্ডিং ফর্মে আছে। হাসান মাহমুদের কথা বলবো, সে কিন্তু ডেথ বোলিংয়ে অলমোস্ট ওয়ান অফ দ্য বেস্ট বোলার এখন বাংলাদেশের। দারুণ ইয়র্কার করছে, নতুন বলেও সে ভালো করছে, এমন না যে ভালো করছে না। তার বল ন্যাচারাল ইনসুইং পাচ্ছে, ন্যাচারাল বলবো না, সে বেসিক্যালি এটাকে ইমপ্রুভ করেছে। মুস্তাফিজের কথা বলবো, নতুন বলে হয়তো বা কিছুটা স্ট্রাগল করছে, বাট মুস্তাফিজ আসলে কোনো সময় নতুন বলে অতটা স্ট্রেংথের জায়গাটা কখনো এরকম ছিল না। সে ইমপ্রুভ করার চেষ্টা করছে, বাট ফ্ল্যাট উইকেটে যে জিনিসটা প্রয়োজন হতে পারে ডেথ বোলিংয়ের চিন্তা করে, বা মাঝখানের বোলিংয়ে যখন ব্যাটসম্যানরা একটু শর্টস খেলতে পছন্দ করে, তখন কিন্তু মুস্তাফিজ ভেরি ইউজফুল। এবং ইন্ডিয়ার সাথে লাস্ট ওয়ানডেতে আমরা এশিয়া কাপে দেখেছি যে মুস্তাফিজ কেমন বোলিং করেছে। সো মুস্তাফিজ পুরনো বলে বাংলাদেশের অন্যতম সেরা স্ট্রেংথ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তানজিম সাকিব আছে, আরেকজন নিউ ইয়াংস্টার। ওর সব থেকে বড় স্ট্রেংথ হচ্ছে যে সে অত্যন্ত সাহসী, অ্যাট দ্য সেম টাইমে সে দারুণ ব্যাটিংও করে। হয়তোবা অনেকে এটা জানে না যে সে দারুণ ব্যাটিং করে, এবং এর সাথে ওর একটা জিনিস দেখলাম যে ওর অ্যাকুরেসি, এত সুন্দর অ্যাকুরেসি আছে ওর। টপ অফ স্ট্যাম্পে একদম 80% 90% বল সে হিট করছে, সেই সাথে তার ইনসুইং হচ্ছে, আউটসুইংও হচ্ছে, ব্যাক হ্যান্ড স্লোয়ারও বল করছে, তার ভেরিয়েশন আছে। সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে পেস বোলিং ডিপার্টমেন্টটা এখন মেবি বাংলাদেশের সব থেকে বড় স্ট্রেংথ এখন পেস বোলিং ডিপার্টমেন্ট। কেন আমি বলছি এই কথা? এই টুর্নামেন্টে যদি বাংলাদেশ বেস্ট রেজাল্ট করে সেটা অবশ্যই পেস বোলিংয়ের জন্য করবে, আর যদি খুব খারাপ রেজাল্ট করে সেটাও পেস বোলিংয়ের জন্য করবে। কারণ উইকেট থাকবে এতটা ফ্ল্যাট যে 15, 20, 30 রানের যে একটা ডিফারেন্স তৈরি হবে, যে 300 থেকে 340 বা 50, যে অ্যাবিলিটি হয়তো বা বাংলাদেশের নাই, আমি তা বলছি না, কিন্তু হয়তো বা কঠিন হবে। সো 300 রানের ভেতরে রাখা, বা 280-র ভেতরে রাখা, বা 250-এর ভেতরে রাখা, সেই রানটা যদি আমরা ওই 250 থেকে 300-র ভেতরে রাখতে চাই, তাহলে ফাস্ট বোলারদের অবশ্যই ভালো বোলিং করতে হবে। এবং আমি রিসেন্টলি তাদের বোলিং যেটা দেখেছি, পাকিস্তানের ফ্ল্যাট উইকেটে তারা বোলিং করেছে, তাদের বোলিংয়ের অ্যাকুরেসি, তাদের বোলিংয়ের লেন্থ, সুইং, সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে প্রবাবলি এখন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট বোলিং অ্যাটাক এখন বাংলাদেশের ফাস্ট বোলিং অ্যাটাক। সেটা যদি আপনারা যারা স্ট্যাটস নির্ভর খেলা আলোচনা করেন বা দেখেন, তারা হয়তো বা যদি স্ট্যাটস দেখেন, হয়তো বা লাস্ট 1-1.5 বছরের বাংলাদেশের পেস বোলিং অবভিয়াসলি 3-4-এর ভেতরে আছে।
সো আমি মনে করছি এই পেস বোলিংয়ের উপর ভরসা রাখা যায় এবং শুধু একটাই দোয়া করছি যেন তারা ফিট থেকে টুর্নামেন্টটা খেলে আসতে পারে। আর এই পেস বোলিংয়ের যে উন্নতি আমরা দেখতে পাচ্ছি, এর জন্য অবশ্যই আমি একজনকে ধন্যবাদ জানাতে চাই, সেটা হচ্ছে অ্যালেন ডোনাল্ড। সে যেভাবে কাজ করছে দলের সাথে, বিশেষ করে পেস বোলারদের সাথে, অবশ্যই তার ধন্যবাদ প্রাপ্য। আমরা আলোচনার শেষ ভাগে চলে এসেছি। লাস্টলি যে আলোচনা করব সেটা হচ্ছে ফিল্ডিং নিয়ে। ফিল্ডিংয়ের যে বিষয়টা সেটা হচ্ছে যে ক্রিকেটে একটা ডিপার্টমেন্ট যেটা আপনি চাইলে ইমপ্রুভ করতে পারেন। ব্যাটিং বোলিং এটা আসলে একটা সময়ের ব্যাপার ইমপ্রুভ করার জন্য, বাট ফিল্ডিং এটা চাইলেই কিন্তু ইমপ্রুভ করা যায়। তবে এখন আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের ফিল্ডিং সাইডটা অসাধারণ, বিশেষ করে ইয়াং প্লেয়ার যারা আছে, আপনি যদি দেখেন লিটন, তামিম, তারপরে শান্ত, তৌহিদ হৃদয়, এমনকি পেস বোলাররাও দারুণ ফিল্ডিং করছে। সেই সাথে সাকিব কিন্তু এখন কিছুটা বয়স হয়েছে, বাট অলওয়েজ সেফ হ্যান্ড। এটা কিন্তু মানে আমরা সবসময় দেখেছি যে সাকিবের ইনার সার্কেলে দারুণ একজন ফিল্ডার। সেই সাথে মাহমুদুল্লাহ রিয়াদ এক্সপেরিয়েন্স প্লেয়ার তো আছেই। তাছাড়াও আমাদের পুরো ফিল্ডিং সাইডটা যদি আমরা ফলো করি, আমার কাছে মনে হয় যে ফিল্ডিংয়ের এই ওয়ার্ল্ড কাপে ফিল্ডিং একটা বিগ রোল প্লে করবে এবং আমি আশাবাদী যে আমাদের এই প্লেয়ারগুলো একটা দারুণ দল হয়েছে ফিল্ডিং সাইডের জন্য, যারা আমাদেরকে লেট ডাউন করবে না। দল নিয়ে যে আলোচনাগুলো আমি করলাম, আমার কাছে মনে হয় এটা অবশ্যই আমার ব্যক্তিগত মতামত। আপনার মতামত ভিন্ন হতেই পারে, অ্যাবসলিউটলি অলরাইট, কারণ সবার মতামত এক হতে হবে এমন কোনো কথা নাই। সব থেকে ইম্পর্টেন্ট মেসেজ যেটা আমি দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশ দল ভালো খেলবে, ভালো করবে, এটা আমি আশা করছি, আপনিও আশা করছেন। বাংলাদেশ দল যদি খুব ভালো খেলে আপনারা হয়তো বা টুইট করবেন, মেসেজ করবেন, আমিও হয়তো বা ঠিক তাই, আমিও আপনাদের মতো একটি টুইট করব, মেসেজ করব, ফেসবুকে এসে একটা স্ট্যাটাস দেবো, খুবই স্বাভাবিক। কিন্তু এই দল যদি খুব খারাপ করে তখন অবশ্যই আমি জানি না আপনি কি করবেন, বাট এই দলের পাশে স্ট্রংলি দাঁড়াবো। আই রিপিট এগেইন, আমি স্ট্রংলি দাঁড়াবো। কি জন্য? এই জন্য দাঁড়াবো কারণ এখানে বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে যাচ্ছে না এবং বিং অ্যাজ এ ক্রিকেটার হিসাবে আমার দায়িত্ব আমার দলের পাশে এসে দাঁড়ানো। দেখেন, আমি কেন এই কথাটা বললাম সেটার কারণ হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ ইটস নট ইজি। ওয়ার্ল্ড কাপে সব দলই এসেছে তাদের সেরা খেলোয়াড়দের নিয়ে এবং বেস্ট ক্রিকেট খেলতে হবে এবং তারাও তাদের বেস্ট ক্রিকেটটাই খেলবে। সো এখানে এনিথিং ক্যান হ্যাপেন। সেই কারণে আমি সিরেফ এই কথাটা বলেছি। আমি অবভিয়াসলি আশা করছি এই দল অনেক ভালো করবে, কিন্তু যদি না করে আমি দলের সাথেই থাকবো। আপনারা হয়তো বা তখন আমাকে গালি দিতে পারেন, আমাকে নিয়ে ট্রল করতে পারেন, হুইচ ইজ আপ টু ইউ, বাট আমি মনে করি আমাদের সবারই একসাথে দলকে সাপোর্ট করা উচিত হোয়াটসোএভার। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কাম অন টাইগার, শো দ্য ওয়ার্ল্ড হাউ গুড ইউ আর। আসসালামু আলাইকুম।